নমস্কার। পজিটিভ বার্তা বিকাশ টকশোর পক্ষ থেকে আমি সানজিদা চলে এসেছি প্রতিদিনের মতো আজও বিশেষ অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রীমন্ত প্রামাণিক স্যার। উনি একজন হিস্ট্রি শিক্ষক। আপনারা জানেন যে আমাদের রাজ্যে এসএসসি এক্সাম হতে চলেছে। আপকামিং যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে 7 তারিখ এবং 14 তারিখ, 7 সেপ্টেম্বর 2025 এবং 14 সেপ্টেম্বর 2025। অনেক ছাত্রছাত্রী অধীর আগ্রহে ওয়েট করে আছে যে তারা কিভাবে এই এক মাসের মধ্যে তারা নিজেকে প্রিপেয়ার করবে। তো সেই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমি স্যারের কাছে চলে যাই। স্যার, আপনি একটু পরিচয়টা দেবেন। হ্যাঁ, নমস্কার। আমার নাম শ্রীমন্ত প্রামাণিক। আমি জিএসএম পিটিআই এর একজন লেকচারার। বিকাশ টক শোতে থাকতে পারার জন্য ধন্যবাদ জানাই। স্যার, আপনাকে আমি বললাম শুরুতেই বা আমাদের দর্শকবৃন্দদের সামনে আমি বললাম যে আমাদের যে এক্সাম এসএসসি তার ডেট দিয়ে দিয়েছে। আমরা গতকাল নিউজে দেখেছি যে 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর। তো স্যার, যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই নোটিফিকেশন পেয়েছিলাম যে এক্সাম হবে, অলরেডি আমাদের যারা এসএসসি এক্সামে বসবে তারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। তো স্যার, আমি বলবো যে আপনি যেহেতু একজন ইতিহাসের শিক্ষক, তো স্যার একটু যদি আমাদের দর্শকবৃন্দদের একটু অবগত করান যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা প্রিপেয়ার হতে পারবে। হ্যাঁ, আমরা জানি যে নিউজ মারফত যে খবরটা আমরা পেয়েছি 7 তারিখ থেকে, মানে 7 তারিখ নবম দশম এবং 14 তারিখ যে একাদশ দ্বাদশের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, তার জন্য স্টুডেন্টদের সামনে আমি একটাই বার্তা রাখবো যে এই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 21শে জুলাই অলরেডি ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে। আমি আমার ইতিহাস সাবজেক্টের জন্য স্টুডেন্টদের বলবো তারা যেন পার্টে নিয়ে, অর্থাৎ 24 ঘন্টা দিনের মধ্যে তারা 6 থেকে 7 ঘন্টা ঘুম বাদ দিয়ে যদি কোনো কর্মক্ষেত্রেও যুক্ত থাকে, তারা কিন্তু সময় ভাগ করে নিয়ে প্রাচীন ভারত, একটা সময় ভাগ করে নিয়ে আধুনিক ভারত, একটা সময় ভাগ করে নিয়ে মধ্যযুগের ভারত এবং আমাদের যে ইউরোপের ইতিহাস যে পার্টটা রয়েছে সেই পার্টটা পড়বে। অর্থাৎ অনেক স্টুডেন্ট এই অল্প সময়ের মধ্যে কি ভাবছে যে না টেক্সটটা শেষ হবে না, এমসিকিউ প্র্যাকটিস করি, বা অনেক স্টুডেন্ট ভাবছে না এমসিকিউ নয় টেক্সটটাই শেষ করি, কিন্তু পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হয়ে উঠবে না। এক্ষেত্রে আমাদেরকে দিনের সময়টা ভাগ করে নিয়ে একটা সময় প্রাচীন ভারত, সেটা হতে পারে সাবজেক্টিভ, তার সাথে সাথে কিছু এমসিকিউ যদি প্র্যাকটিস করে নেয় স্টুডেন্টরা খুব ভালো হয়। একই সঙ্গে মধ্যযুগের ভারত, একই সঙ্গে আমাদের আধুনিক ভারত এবং সর্বোপরি ইউরোপের ইতিহাস বিষয়টিকে খুঁটিনাটি ভাবে আমাদের দেখতে হবে। তার সাথে সাথে এমসিকিউ যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে ডেলি বেসিস কিন্তু এটা করতে হবে। এমনটা নয় আজকে পড়লাম কালকে পড়লাম না, আবার কালকে পড়লাম 2 দিন পরে আবার সেটা পড়লাম না, এই জিনিসটা করলে হবে না। ধারাবাহিক যে আমরা হাতে গোনা হয়তো 50 দিনের কাছাকাছি সময় পাচ্ছি বা তারও কম, সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের এইভাবেই প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। তা নাহলে কিন্তু সম্ভব নয়। কারণ যেখানে একটা হিউজ সিলেবাস, অনেক স্টুডেন্ট রয়েছে তারা হয়তো অনেকদিন আগে থেকে পড়াশোনাটা করছে, এবং এমন স্টুডেন্ট রয়েছে যারা কর্মক্ষেত্রে যুক্ত বা যারা কর্মক্ষেত্রে যুক্ত প্লাস স্টুডেন্টদের পড়াচ্ছে বা হয়তো নিজেই প্রিপারেশন রয়েছে, কিন্তু সেই প্রিপারেশনে থাকাটাই আমাদের মূল বিষয়। অর্থাৎ আমি কর্মক্ষেত্রে যুক্ত আছি বলে পড়াশোনাটা করতে পারছি না, এরকম একটা অজুহাত দিয়ে আমাদের জিনিসটাকে অবহেলিত করলে হবে না। আমাদেরকে প্রতিনিয়ত এর কনসিস্টেন্সি যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধন্যবাদ স্যারকে। আমরা খুব সুন্দরভাবে স্যারের কাছ থেকে একটা তথ্য পেলাম, খুব যেটা ইফেক্ট হবে বলে মনে করছি, যে আমাদের যে সারাদিনের সময়, সেই সময়টাকে আমাদের নির্দিষ্টভাবে ভাগ করে নিতে হবে সিলেবাস অনুযায়ী, এবং সেভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার বা সিলেবাস, যেহেতু স্যার হিস্ট্রির আমরা শিক্ষক, তো সেক্ষেত্রে আমাদের মডার্ন যে হিস্ট্রি, তারপর আমাদের প্রাচীন যে হিস্ট্রি এবং যে ওয়ার্ল্ড হিস্ট্রি, ইউরোপের যে ইতিহাস, প্রত্যেকটা যেমন ভাগ থাকে, সেই ভাগ অনুযায়ী পড়াশোনা করলে কিন্তু আমরা সমানভাবে কি প্যারালালি শেষ করতে পারবো সিলেবাসটা, এটাই বলতে চাইলেন স্যার। যদি প্রথম থেকে আমরা টেক্সট শুরু করি সেটা কিন্তু আর সম্ভব নয় এবং খুব অল্প সময়। এর পাশাপাশি একটা গাইডেন্সের মাধ্যমেও কিন্তু থাকতে হবে। আপনারা যদি পারেন অবশ্যই একটা নির্দিষ্ট টিচারের আন্ডারে থাকুন, যারা রেগুলার মক টেস্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা দিতে পারবে। স্যার, বলবো যে এই যে বললেন যে অনেকেই সূত্রে বিজি থাকতে পারে, বা অনেকে হয়তো ওরা অনেক আদার্স কাজ থাকতে পারে, তো তারপরেও তো তারা এসএসসিটা বসবে। তো সেক্ষেত্রে স্যার টেক্সট তো সম্ভব হচ্ছে না। তো স্যার এই যে মনে রাখার যে বিষয়গুলো, অনেকে এটা বারবার বলে যে যেহেতু আমাদের হিস্ট্রি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে অনেকে এটা যে সাল বলুন বা কোনো সন্ধি চুক্তি বা কোনো বিদ্রোহ যেগুলো হয়েছিল, রিভলিউশন বিপ্লব, এগুলো কিভাবে তারা মনে রাখতে পারবে? হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি বলি আমরা যদি প্রাচীন ভারত, মধ্য ভারত বা আধুনিক ভারত বা ইউরোপের ইতিহাস দেখি, প্রত্যেকটা ইতিহাসেই আমরা দেখতে পাবো সাল এবং বিশেষ ঘটনা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে স্টুডেন্টরা বা আমরা যে পরীক্ষার্থী রয়েছে তারা হয়তো অনেকে বলে স্যার পড়ছি ভুলে যাচ্ছি। এক্ষেত্রে অবশ্যই হওয়াটা হয়েই যায়, কারণ আমরা হঠাৎ করে পড়তে শুরু করেছি, আবার টপিক শেষ হবে না বলে নেক্সট টপিক পড়তে যাচ্ছি, এটা তো হয়ে আসবে। তার সাথে সাথে আমরা যেটা পড়ছি সেটা রিভাইজ করবো, অর্থাৎ
পুনরালোচনা বা যে পড়াশোনাটা অর্থাৎ রিভিশনের যে ব্যাপারটা, সেই রিভিশনের ব্যাপারটা ডেইলি বেসে রাখতে হবে। তা নাহলে আমাদের যে সালগুলো রয়েছে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ যদি আমরা দেখি কত খ্রিস্টাব্দে হয়েছে, যে 1526 খ্রিস্টাব্দে হয়েছে। 1526 খ্রিস্টাব্দে হয়েছে, কার সঙ্গে কার হয়েছে এটা জানি, কিন্তু দেখা যাচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ওটা মনে রাখতে পারছি না। বা ইতিহাসের স্টুডেন্ট আমরা পাচ্ছি, কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছে সেটা কিন্তু মনে রাখতে পারছি না। বাট এটা যদি আমরা ধারাবাহিকভাবে পড়ে আসি, তৃতীয় যুদ্ধটা আমরা যদি দেখি, সেটা হয়েছিল আপনার ওই 1215 থেকে 16 খ্রিস্টাব্দে এই তাজউদ্দিন ইলদুজের সঙ্গে ইলতুৎমিশের। কিন্তু এই ঘটনাটা হয়তো অনেকে ইতিহাসে যারা স্টুডেন্ট তারা হয়তো বলতে পারবে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মনে থাকে না। যে ধারাবাহিকতা সেটা আমরা মনে রাখতে পারি না। এই ক্ষেত্রে আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিসে রাখি, কোনো টপিক যেটা পড়ে নিলাম, আবার নেক্সট দিন হয়তো সেটাকে একটু প্র্যাকটিস করে নিলাম, অর্থাৎ রিভাইজ নিয়ে নিলাম, দেন আমি নতুন টপিক পড়লাম। একই রকম ভাবে যদি আমি দেখি আধুনিক ভারত বা মধ্যযুগের ভারত বা প্রাচীন ভারত যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখি প্রাচীন ভারতের অনেক টার্মগুলো আমরা মনে রাখতে পারি না। বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে যেগুলো রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে যেগুলো রয়েছে, সেগুলো আমরা মনে রাখতে পারি না। সেই মনে রাখার জন্য আমরা যদি একটা ছক করে নিই, বিভিন্ন বংশ যে পরম্পরাগুলো রয়েছে সেই পরম্পরাগুলোতে যদি আমরা ছক করে করে নিয়ে পড়ে নিই, বা ধরুন পয়েন্ট আউট করে নিয়ে লেখাগুলো লিখে নিয়ে আমরা যদি পড়াশোনাটা করি, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে এটা মনে থাকে বা আমরা মনে রাখার একটা বিষয় দেখতে পাই। সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, রিভাইজ করতে হবে যে কোনো জিনিস, সে প্রাচীন ভারতই হোক বা মধ্যযুগের ভারত হোক বা আধুনিক ভারত হোক। এবং আমাদের যে সর্বোপরি ইউরোপের ইতিহাসটা রয়েছে সিলেবাসে, সেই ইউরোপের ইতিহাসের জন্য সেম স্ট্র্যাটেজি বা কৌশল আমরা কিন্তু অবলম্বন করব। কোনো জিনিস পড়লাম বা তার এমসিকিউ প্র্যাকটিস করলাম, তারপর দিন যখন আমি নতুন টপিক পড়তে যাচ্ছি বা নতুন টপিক পড়তে যাব, তার আগে কিন্তু আমি পুরোনো পড়াটা নিয়ে আরেকবার রিভাইজ করে নিলাম, যে আমি কি করলাম বা তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ছিল সেই জিনিসটা একবার দেখে নিলাম। মানে এক ঝলক দেখে নেওয়া, তারপরে আমি নতুন টপিকে যাব বা নতুন টপিকটা আমি আবার পুনরায় শুরু করবো। এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখতে পারি। কারণ পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে দেবে, কোনটা দেবে, সেটা আমরা বেসিকটা হয়তো জানি, কিন্তু এমন অজানা প্রশ্ন যেগুলো দিয়ে দেয় বিভিন্ন বইকে কেন্দ্র করে, বিভিন্ন সালকে কেন্দ্র করে, যদিও এসএসসি তে সাল রিলেটেড প্রশ্ন খুব কম থাকে, তবুও যদি একটা দুটো থাকে, সেটা যদি আমরা মিস করি, তাতেই হয়তো আমরা অনেক পিছিয়ে থাকবো। এক্ষেত্রে আমাদেরকে রিভাইজ দিয়ে দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে একদম তথ্য ভিত্তিক আলোচনা করলেন যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে পড়াশোনাটা করতে হবে এবং প্রিপেয়ার হতে হবে। তো আমরা এই ধরনের শো নিয়ে আবার আসবো পজিটিভ বার্তার পর্দায়, আপনারা চোখ রাখুন। আমরাও চাই, যেহেতু আমাদের এই টক শোর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট একটা জায়গাতে পৌঁছে দেওয়া। যেহেতু এসএসসি এক্সাম আপকামিং, এ ধরনের বিভিন্ন ধরনের এক্সামের যে প্রিপারেশন কিভাবে নিতে হয় সে নিয়ে আমরা কিন্তু এপিসোড তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এটাই আমাদের কাছে পাথেয়। ধন্যবাদ, নমস্কার।